75-এ যে মুজিব মুজিব 70-এর ইলেকশনের সময় 72-এর আগে, মানে 71-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল, তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতির। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি 25-26 রাতে মানে বাঙালিদের উপর, নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাসবাদ, অ্যাট্রোসিটি বলো, জেনোসাইড বলো, চালালো, এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু, নারী, পুরুষ প্রাণ হারালো, ছাত্র জনতা কোনো কারণ ছাড়া। তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন দলের, তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না। তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন। মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মির হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জমান। ডাক্তার কামাল হোসেনকে সঙ্গে, যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জানতা। তখন সেই দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে, তারা কোথায় যাবে, কিভাবে নিজের প্রাণ বাঁচাবে। সেই সময় চিটাগাঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার ডাক। আমি তখন পাকিস্তানে চাকরিরত অবস্থা। সেই ডাকে দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ, আমাদেরকে যুদ্ধের, আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। সিম্পল ইজ দ্যাট। আর সমস্ত দেশে সর্বপরিসরে লোক বিদ্রোহ, সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে। আমরাও এখানে বসে থাকুন না, যারা পেরেছি, যাদের সাহস ছিল, যাদের দেশপ্রেম ছিল, যারা পাকিস্তানের আর্মি জান্তাদের নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল, তারাও সেই সংগ্রামে যোগ দেন। অনেকেই পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে। আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার, যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দিই। কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন, তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না। তবে এটাও ঠিক, অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছেটা কি। কোনো খবর নাই, চিঠিপত্রের আদান প্রদান নাই, কোন রকম সংযোগ নাই। বিদেশি মিডিয়া, ভয়েস অফ আমেরিকা, তারপরে বিবিসি, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও ইন্ডিয়া, এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না। তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি। তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না। আর একটা সমস্যা ছিল, অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম পাকিস্তান। এখন বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে। কিন্তু আমি ছিলাম তখন ব্যাচেলার। আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে, তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী, তখন অবশ্য
হি ওয়াজ এ লেফটেন্যান্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান, পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রপতি, একজন মানে নূর রাষ্ট্রপতি। আমরা চলে আসি, এসে মুক্তিযুদ্ধে জয়েন করি। তো আমরা তিনজনই ছিলাম স্পেশালাইজড অবস্থা। স্পেশালাইজড অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে, স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে এবং যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্বজুড়ে চলে সে সম্পর্কে জ্ঞানে তারা অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে। তা আমরা ছিলাম তিনজনই সেই ধরনের অফিসার। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। এবং সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে, মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী, র প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুবান সিং, ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ অ্যাফেয়ার, এনারা আমাদেরকে রিসিভ করে। তারপর অনেক আলাপ আলোচনা, কিছুদিন ট্রেনিং, ব্রিফিং, পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উসমানী, কমান্ডার ইন চিফ মুক্তি ফৌজ, জনাব তাজউদ্দিন, প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট, 7 দফা চুক্তি করার পর, আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক আহমদ, যিনি আমার বাবার ক্লাসমেট, তারা আসেন দিল্লিতে। এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে, আমাকে এবং মতিকে, অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গেরিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার। মানে 11টা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা, তাদের ট্রেন করা, তাদেরকে ইন্ডাক্ট করা, অপারেশন করানো, সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর। আমরা এই 11টা সেক্টরকে ভাগ করে নিই। আর নূর বিং দি জুনিয়র মোস্ট, উসমানী সাহেব উনাকে তার পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তিবাহিনী, সেখানে তার সাথে রাখেন। এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য নূর অনেকটা দৃঢ়তার সাথেই উসমানীর সাথে আলাপ করে সাউথ বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সেও আঘাতপ্রাপ্ত, মানে সেও যুদ্ধে ইনজিওর্ড হয় একটা অপারেশনে, এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়। আর আমি যুদ্ধের সময় 3-4 বার আহত হয়েছি, তার একটা নিদর্শন আমার দেখো, হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অর্ধেক বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, রিক্রিয়েটেড, যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয়। বাট দেন আই কন্টিনিউ। তারপর সেনাবাহিনী গঠন করা, বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা, পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা, সিলেটে ওয়েপন অ্যান্ড প্র্যাকটিস শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি। এর সাথে সাথে চলে
রিক্রুটমেন্ট ফর আর্মি যে 5টা ব্রিগেডের সাইকেল দিয়েছিল বুঝি, এই ব্রিগেড 5টা এবং বিমান বাহিনী নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান। যদিও তিনি সিনিয়র ছিলেন, তাকে তো বানায়নি চিফ, তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চাইছিল, কিন্তু পারেনি, আমাদের জন্যই পারেনি। আচ্ছা, যাই হোক, ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর। আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত। আমি প্রায় 25,000 প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে, মানে যুদ্ধ করেছে, তাদেরকে আমি আর্মিতে, এয়ারফোর্সে, মানে ডিফেন্স ফোর্সে, নেভি ইনক্লুডেড নিয়োগ রিক্রুট করি। তারপর চাকরি করতে থাকি, চাকরি চলতে থাকে। এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট সিনপসিস।